ব্যক্তির অপরাধের জন্য দলের বিরুদ্ধে আঙুল তোলা ঠিক নয় বলে মনে করেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। তিনি বলেছেন, কোনো অপরাধীর জন্য কোনো সংগঠন বা কোনো দল কিংবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল দেখানো ঠিক হবে না। চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। চিন্ময় কৃষ্ণের বিষয়ে তিনি বলেন, যে সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার কথা বলা হয়েছে সেই সংগঠন তাকে অস্বীকার করেছে। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ৫ আগস্টের পর থেকে শান্তি শৃঙ্খলা বজায় ছিল, সেই ধারা ব্যাহত হয় ধর্মের নাম দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে। হাসনাত আব্দুল্লাহ বক্তব্য হয়েছে, আমরা হাসনাত আব্দুল্লাহ তারা রাত আমাকে রিকোয়েস্ট করেছে কারো মনে কোনো ক্ষোভের কারণে ভারতীয় যে আধিপত্যবাদী সরকার আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় যারা আপোষ করেছে, এই ফেসিবাদী সরকার সবসময় এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটি ব্যবহার করে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটিকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ৫ই আগস্টে যারা আমার ভাইকে পাশে রেখেছি বুলেট বিদ্ধ হতে, আমরা একসাথে বেরিয়েছি, কিন্তু যে ভাই আর ফিরেনি, আমরা ওই রক্তের উপর এখনো দাঁড়িয়ে আছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশে প্রত্যেকটি ধর্মের অধিকার থাকবে। কোন ধরনের বিন্দু পরিমাণ শান্তিপূর্ণভাবে নিজেদের আমরা ধর্ম পালন করবো। ক্রিকেটাররাও সেখানে ছিল, যারা হামলা চালিয়েছিল যে কয়েকজন, তারা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। আমরা ধর্ম নিয়ে যাওয়ার পর আমরা রাসেল রাফি এবং হাসনাত আব্দুল্লাহ। পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম তুহিন খান নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গলাচিপা পটুয়াখালী সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তুহিন উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরি গ্রামের মৃত আব্দুর রহিমের খানের ছেলে। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকের ড্রাইভার ইমরান হোসেনকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম তুহিন খান মারা যায় ও এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। আজকে সকাল ৮টার দিকে আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পাই, গলাচিপা গোলখালী ইউনিয়নের সুয়ারি ব্রিজ সংলগ্ন ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ। এতে এই সংবাদের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে যাই, ভিকটিম তুহিনকে আমরা উদ্ধার করি। সে লাশ সুরতাল কার্যক্রম করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের হেফাজতে দিয়ে দিই। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এই ঘটনা আমরা আইনগত ব্যবস্থা নেব। বগুড়া শাহজাহানপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় মৃত্যুবরণ করেন যুবদল নেতা ফুরকান আলী। দাফনের প্রায় ১১ মাস পর লাশ ময়নাতদন্তের জন্য তুলতে এলে পরিবার আপত্তি জানায়। পরিবারের লোকজনের দাবি, মৃত ফুরকান আলী দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল, পূর্ব থেকে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় কে বা কারা মামলা করেছে তা জানে না পরিবার। এর আগে গত ২০২৩ সালে শাহজাহানপুরের হরতাল সমর্থনে পুলিশের ধাওয়া খেয়ে ফুরকান আলীর মৃত্যুর অভিযোগ ওঠে। পরবর্তীতে শাহজাহানপুর খুট্টাপাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী হলুদ বাদী হয়ে ১৬০ জনের নামে মামলা করেন। বগুড়া জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আরিফ বলেন, পরিবারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এই কার্যক্রম পরিচালনা করা হবে। পুরো মামলা করে আমার ভাই মাগনা হয়রানি করছে ভাই। এই ৩ তারিখে মৃত্যুটার ওই লাশ উঠানোর জন্য আসছিল, কিন্তু আমার ছেলের আমি লাশ উঠাইতে দেইনি, কারণ আমার ছেলেকে কেউ মারেনি, আমার ছেলে হার্ট অ্যাটাকে মারা গেছে। অতএব যে মামলাটা হচ্ছে, এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা মামলার পক্ষে আমি রাজি না। আচ্ছা, যে মামলাটা যে হয়েছে, এই মামলা সম্পর্কে আপনারা অবগত ছিলেন কিনা? আমি এই মামলা সম্পর্কে কিছুই জানি না। যে ব্যক্তি মামলা করছে ওকে আমি চিনি না, যারা সাক্ষী তাদেরকেও আমি চিনি না, শুধুমাত্র ছবিকক চিনি, মোস্তাইলের ছবি, তাছাড়া আর আমি কাউকে চিনি না। এরা আমার সঙ্গে কোনো পরামর্শ করেনি, না করে এই মামলাটা রুজু করছে। প্রশাসনের লোকজন আপনাদেরকে আজকে কি জানানোর জন্য এসেছিল? প্রশাসনের লোক আসলে আমার ছেলের লাশ উত্তোলনের জন্য ময়না তদন্ত করবে, আমি তা উঠাতে দেইনি। পরবর্তীতে আমি এই মামলা প্রত্যাহার করে
নেওয়ার সিদ্ধান্ত আছে আমার। শরীরে কোনো দাগ ছিল না, গোসলের সময় কোনো প্রকারের দাগ লাগেনি। আমার ছেলে হচ্ছে যে ও সবসময় ওষুধ খাচ্ছিল, হয়ে মারা গেছে। মামলা সম্পর্কে আমরা জানি না, মামলা কে করছে তা 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আত্রাই উপজেলার প্রশাসন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। সভার শুরুতে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার সম্মানিত গণ অভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার সিনথিয়া হোসেন, আত্রাই অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই, নওগাঁ সভাপতি AKM কামাল উদ্দিন টগর সহ আরো অনেকেই। আমাদের এই আহত এবং শহীদ পরিবারদের এছাড়াও আমাদের সকলের যেই সম্মিলিতভাবে অংশগ্রহণের মাধ্যমে যে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি, এই অর্জনটা ধরে রাখাও কিন্তু এতটা সহজ না, এবং এটা যে অর্জন করেছি এটাও এতটা, এই পদযাত্রা অতটা সহজ ছিল না। আমি এইগুলা নিজে দেখছি, আমার জীবনের ভয় আমি কখনো পাই নাই বা করি নাই। আমার স্বামী যেহেতু দেশের জন্য জীবন দিতে, বা আমার স্বামী যে দাফন কাফন করা লাগবে এই একটা, বা আমার স্বামী খুদের স্বামী লাশ বের করার ওই একটা সাহস আমার ভিতরে কাজ করছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা কখনো কোনো সমস্যার সম্মুখীন হয় অবশ্যই এটা আমাদের নোটিশে নিয়ে আসবে। বা আহত হয়েছে সেই তালিকা যদি আমাদেরকে দেন, তাহলে আমরা সিভিল সার্জন স্যারের মাধ্যমে ভেরিফাই করে তাদেরকে আমরা অনলাইনে এন্ট্রি দিতে পারবো, করতে পারি, তবেই তাদের আত্মত্যাগটা সার্থকতা লাভ করবে। বাংলাদেশ একটা সংস্কারকৃত নতুন বাংলাদেশ নির্মাণ করতে। টঙ্গীতে চাঁদা দাবি ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন টঙ্গী বেসিক শিল্পনগরী জিন্স কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল্লাহ। তিনি জানান, হাফিজুর রহমান ভূঁইয়া ও কাজী মুস্তাফিজুর রহমানের ভাড়ার সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা হয়, যে মামলায় তিনি সাক্ষী। তিনি যেন সাক্ষী না দেয় সেজন্য বিবাদী মুস্তাফিজুর রহমান বিভিন্ন সময় হুমকি প্রদান সহ মিথ্যা বানোয়াট বিভিন্ন সংবাদ প্রচার করে আসছে। কয়েকদিন আগে বঙ্গ টিভির সাংবাদিক পরিচয়ে আমার প্রতিষ্ঠানের সামনে বিবাদী সহ তারা দুজনে এসে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার বিরুদ্ধে শামীমা খানম বেবি নিউজ করার হুমকি দেয়। তার প্রতিকার চেয়ে টঙ্গী পূর্ব থানায় মুস্তাফিজুর রহমান ও শামীমা খানম বেবির নামে সাধারণ ডায়েরি দাখিল করেন ভুক্তভোগী। আমাকে শামীমা তখন আমার বিরুদ্ধে তার নাকি টিভির মধ্যে অশালীন অনেকগুলো কথাবার্তা বলে আমাকে বিতর্কিত করার জন্য এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে ছোট করার জন্য যা যা দরকার সে তার বঙ্গ টিভি, যার লাইসেন্স হয়তো নাই, আপনারা ভালো করে জানেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, 18টা মামলা থানায় আছে এবং তার বিরুদ্ধে অনেকগুলো ওয়ারেন্ট হয়েছে। তদুপরি সে গতকালকে অলরেডি আমার অফিসে গেটে আবার আইসা সে আমার কোম্পানির ছবি নিয়েছে। আমি এতে মানহানির আশঙ্কা করছি এবং মুস্তাফিজুর রহমান আমাকে বিভিন্ন প্রাণনাশের হুমকিও দিচ্ছে এবং সে সরাসরি আসি বলে গেছে, আমি তোমাকে দেখে নিব, তুমি কত বড় কি করতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আমার লোকের মাধ্যমে, আমি ফ্যাক্টরিতে ছিলাম না, আমি বাইরে ছিলাম, তখন আমি তাকে বলছি কোনো টাকা পয়সা কাউকে দেওয়া যাবে না, আর বলে দেওয়া যে আমি নাই এখানে, টাকা পয়সা দেওয়া সম্ভব না, আমরা দিতে পারবো না। মুস্তাফিজুর রহমান ও আর হলো শামীমা খানম বেবি দুজনের বিরুদ্ধে। এবার উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ফুঁসে উঠেছে সর্বস্তরের মুসলিম জনতা। চট্টগ্রামে দিন দুপুরে প্রকাশ্যে মুসলিম আইনজীবী হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দুহাজারী পৌরসভার সর্বস্তরের জনতা। বুধবার উপজেলার দুহাজারী পৌরসভা সদরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা সহ দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিল ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনাবাহিনী।
ইসলামের স্বার্থ, কোরআনের স্বার্থ, আমার রাসূলের ইজ্জতের স্বার্থ। আমরা সবাই আমার রাসূলের ইজ্জত করতে কোরআনের হিন্দুরা আমাদেরকে কি দিয়েছে? আমাদের বিএনপিরা আমার ভাইকে গলা কেটে হত্যা করেছে। তীব্র নিন্দা জানাই। আজকে আমরা নারায়ণগঞ্জের বন্দন মদনপুর ইউনিয়নে বাড়ির রাস্তা নিয়ে বৃদ্ধা আলিমুদ্দিন ও মুক্তার সহ পরিবারের 5 জনের উপর সন্ত্রাসী হামলায় অভিযোগ উঠেছে আবু সিদ্দিকের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড দিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ বিষয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আমি তো বাড়ির এলো তারা যদি কয় তো কাজ করে এর না লাভ দেয় না। কত দিয়ে আমি জানিয়ে দিলাম লকডাউনের লাইয়া তারা যদি নিতে গেলাম কাম করবি। কারা কাজ করতেছে আর বাকিরা নাম কি? আবু সিদ্দিক আর বাবু আর মাহমুদুল হাসান আর দুই মিস্ত্রি। তাদেরও রাস্তাঘাটে অধিকার আছে, তাই না? সেই সুবাদে ওরা জোরপূর্বক রাস্তা বাদ দিয়া আটকা বেড়াইতেছে। আমার আব্বা বাধা দেয়, বাধা দেওয়ার পরে আমার আব্বাকে মারে এক পর্যায়ে, আমি যখন আসি আমাকে মারে। আচ্ছা, আমরা তো পিছনে 40-50টা ফ্যামিলি আছে। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ এবং প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আপনারা সুষ্ঠু তদন্ত করে এটা সত্য উৎপাদন করেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা সরকারি কমিশনার ভূমি ও কটিয়াদী পৌর প্রশাসক শাফাত আর সাইদ, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ইসরাফিল মিয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। আমরা এর ব্যতিক্রম যারা হয়তো হবে। আর বলতে চাই যে করতো, কিন্তু কিছু স্কুল আমাদের কটিয়াদীতে এসে তারা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, স্বাধীনতা রাজনৈতিক সবাই ব্যবস্থা করতে পারে। অশ্রুসিক্ত মোনাজাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবরে কান্নাজড়িত বিদায় দিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামাতে ইসলামীর আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বাংলাদেশকে আল্লাহ হিন্দুত্ববাদীদের হাত থেকে বাঁচাও। কবরকে সামনে নতুন যে স্বপ্ন নিয়ে আমরা পার্বত্য এলাকার এই সীমানায় এসে হাজির হয়েছে, এই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দাও আল্লাহ। গভর্নমেন্টে যারা রয়েছে তারা যাতে করে রক্তের ইয়া আল্লাহ তুই করিয়া থেকে তাদের সবাইকে নিরাপদে বাড়ি ফেরার তৌফিক দাও। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সম্পন্ন হলো টাঙ্গাইলের ঘাটাইল ইকরা ইসলামিক একাডেমির 2য় শ্রেণীর শিক্ষার্থী কোরআন সবক, 3য় শ্রেণীর শিক্ষার্থীদের খতমে কোরআন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান। বৃহস্পতিবার খতিব হাফেজ মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন খতিব মুফতি আব্দুর রহিম বিন মুতালেব, এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ সহ আরও অনেকেই। পরে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ। এরকম অনুষ্ঠানের আয়োজন করার পর লেখাপড়া করা আসলে অতীব জরুরি। এমনকি আমি এই মেয়েটা লেখাপড়া করতে পারি না, কিন্তু মাশাআল্লাহ ভৈরবে 2024 সালের জুলাই ও আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার শবনম শারবিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ, ভৈরব থানার অফিসার্স ইনচার্জ শাহিন, নিহত জুবাইরের মা হোসনে আরা বেগম ও নিহত কবিরের স্ত্রী সামিয়া বেগম। নিজের অধিকার নিয়ে আন্দোলন করলাম, ছাত্রদের পক্ষে অবস্থান নিলাম। এটা কি আমাদের পাপ? পাপ ছিল, তখন পাপই ছিল। উপস্থিত আহত এবং নিহতদের পরিবার সহ উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। যে বিষয়গুলা সরকার
আমাদেরকে দায়িত্ব দেয় এগুলো পালন করতে। মতলব উত্তরে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একে মিত্র চাকমা। শুরুতে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। একে মিত্র চাকমা বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার সমন্বিত গণ অভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও ছ্যাঙ্গারচর পৌর প্রশাসক হিল্লুল চাকমা, অফিসার্স ইনচার্জ রবিউল হক, সাংবাদিক জাকির হোসেন বাদশাহ সহ আরও অনেকে। আমরা দেখেছি যে প্রথমে আমি সতর্ক করতে চাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এবং দ্রুত সুস্থতার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে বা নিহতদের তাদের সবার প্রতি আমরা এখানে আমাদের অবস্থা খারাপ সেটিও আমরা অ্যাড্রেস করি। তো মহোদয় আছেন চিকিৎসার ব্যাপারেও আমরা যারা সিরাজগঞ্জে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারুক হোসেন, লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াত সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান, ছাত্র সমন্বয়ক জুবায়ের সহ আরও অনেকেই। আবার নতুন করে শাসন করতে পেরেছি আমাদের শহীদ ভাইয়ের আত্মত্যাগের জন্য। আমাদের সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে এই স্মরণ সভার সম্মানিত কর্মচারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন। পুলিশ জেলা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেই সময়ে দেশের প্রতিটি জেলা উপজেলায় এমনকি পাড়া মহল্লায় প্রতিবাদে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়। দেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে বেড়েই চলেছে সরিষার আবাদ। হিলি থেকে আরও জানাচ্ছেন সাব্বির হোসেন বিপ্লব। দেশের বাজারে সয়াবিন, সরিষা, পামাইল সহ সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বেড়েছে সরিষার আবাদ। আমন ধান কাটামারাইয়ের পর বাড়তি আয়ের জন্য একই জমিতে সরিষা চাষ শুরু করেছেন কৃষকরা। আর তাদের সরিষা চাষে উৎসাহ দিতে ইতিমধ্যে উপজেলায় 2500 কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। এবং এর থেকে চলিত 2024-2025 অর্থ বছরে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন 3214 হেক্টর জমিতে। কতখানি জায়গাতে আপনি সরিষা দিচ্ছেন? জমিতে আর দিচ্ছি ওখানে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি 2-3 জায়গা গেলাম ডিলারে, যে কোনো টিএসপি সার নেই, আছে কিনা তা জানে, কিন্তু যা কত করে না সার নেই। কৃষি লোক আবাদ করব, কিন্তু আমরা সার পাচ্ছি না। সার পাই না, কিভাবে আবাদ করব? 1 বিঘা জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় প্রায় 5 থেকে 6 হাজার টাকা, আর বিঘা প্রতি উৎপাদন হয় 6 থেকে 7 মন। আবহাওয়া অনুকূলে থাকলে আরো ভালো ফলন পাওয়ার আশা কৃষকদের। ধান দিল 1400-1500 টাকা মন থাকলো না, তাহলে মানুষ তো হলো আবাসবাদ করে। অন্যদিকে কম সময়ে ফলানো সম্ভব হওয়ায় কৃষকরা ঝুঁকছেন সরিষা আবাদের দিকে। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় চলতি রবি মৌসুমে 24-25 অর্থ বছরে আমাদের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3214 হেক্টর জমিতে। তার মধ্যে ইতিমধ্যে আমাদের সরিষা ফসলের বীজ এবং রাসায়নিক সার কৃষকদের মাঝে বিতরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আমাদের গত বছরেও যেহেতু সরিষা আবাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে আমরা বেশি অর্জন করতে সক্ষম হয়েছিলাম, এবং সেখানে আমাদের কৃষি বিভাগের যে প্রচারণা তার বদৌলতে আমরা আশা করছি যে এবছরও আমাদের কৃষক ভাইরা আমাদের মাঠে তাদের কাঙ্ক্ষিত সরিষা ফসল বুনবে এবং সেখানে তারা কাঙ্ক্ষিত ফলন পাবে। সে বিষয়ে আমাদের যে প্রচারণা এবং কৃষি বিষয়ক যে পরামর্শ সেগুলো আমাদের ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং কৃষি বিভাগ সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। আশা করি আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমাদের এই রবি মৌসুমে আমাদের সরিষা ফসলের আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পাবে। সাব্বির হোসেন বিপ্লব, নিউজ 21, হিলি।
ধন্যবাদ।